এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে আজকে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকগুলো দেখে নিই। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রয়। আমরা আজকে দেখব ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে যখন বিক্রয় করা হয় তখন কি জাবেদা দাখিলা দিতে হবে, কিভাবে লিপিবদ্ধ করতে হবে সেই লেনদেনগুলোকে, সেগুলো আজকে আমরা শিখব। সো চলো বন্ধুরা, তাহলে শুরু করি। ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রয়। প্রথমে আমরা দেখব ডেবিট কার্ডের মাধ্যমে বিক্রয় সম্পর্কে। ডেবিট কার্ড হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত এমন এক ধরনের কার্ড যাতে কার্ড গ্রহণকারী ব্যক্তির উক্ত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কত টাকা জমা আছে তা নির্দেশ করে। তার মানে ডেবিট কার্ডের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের ব্যাংকে কত টাকা জমা আছে তা নির্দেশ করে। এখন সেটা প্রতিষ্ঠানও হতে পারে বা সেটা কোনো ব্যক্তিও হতে পারে। যার নিকট ডেবিট কার্ড আছে, ধরা হবে যে সেই ডেবিট কার্ড হোল্ডারের ব্যাংকে কত টাকা জমা আছে। ঠিক আছে, সো ডেবিট কার্ড, ঠিক আছে, এই ডেবিট কার্ড মানে হচ্ছে তোমার ব্যাংকে যত টাকা জমা আছে তুমি তত টাকার পণ্য গিয়ে ক্রয় করতে পারবে সেই কার্ডের মাধ্যমে। ওকে, সো ডেবিট কার্ড মানে হচ্ছে তোমার যত টাকা জমা আছে সেইটা নির্দেশ করবে যে কত টাকা জমা আছে এবং তুমি তত টাকা এই ডেবিট কার্ডের মাধ্যমে তুমি পণ্য ক্রয় বিক্রয় করতে পারবে। আচ্ছা, সো এই কার্ড নগদের সমতুল্য। যেহেতু ডেবিট কার্ডে তোমার যত টাকা জমা আছে তুমি সেই টাকারই হচ্ছে বাজার করতে পারছো, তার মানে এটা অনেকটাই নগদের সমতুল্য। দেখো বন্ধুরা, নগদ টাকা কিন্তু ক্যারি করা এখন অনেকটা ঝুঁকিপূর্ণ। সো এই জন্যই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলো চলে এসেছে। এই কার্ডের মধ্যেই তুমি হচ্ছে তোমার টাকাটা রাখতে পারো। এই কার্ড যা ব্যবহারের মাধ্যমে নগদের সমপরিমাণ সুযোগ পাওয়া যায়, পণ্য কেনাকাটায় ব্যবহার করা যায়। তো এই কার্ডের মাধ্যমে তোমরা কি করতে পারছো? নগদের সমপরিমাণ সুযোগ তোমরা পাচ্ছ। তোমার কাছে তোমার পকেটে নগদ টাকা থাকলে তুমি যত টাকার পণ্য ক্রয় করতে পারতে, ঠিক তেমনি ডেবিট কার্ডে যত টাকা আছে তত টাকার তুমি পণ্য ক্রয় করতে পারবে। অথচ নগদ বহনজনিত ঝুঁকিমুক্ত। সো নগদ টাকা কিন্তু বহন করা একটু ঝুঁকিমুক্ত। কেউ তোমার পকেট কেটে টাকা নিয়ে যেতে পারে, কেউ তোমার ছিনতাই করতে পারে, অনেক ঝুঁকিযুক্ত নগদ টাকা ক্যারি করা। এখন ডেবিট কার্ড যদি থাকে তাহলে সেটা বহন করা অনেকটাই ঝুঁকিমুক্ত। এখন মনে করো কোনো ছিনতাইকারী এসে তোমার থেকে ডেবিট কার্ডটা নিয়ে গেল, কিন্তু কি হবে? তুমি যদি তোমার ব্যাংকে ফোন করে বলো যে আমার ডেবিট কার্ডটা চুরি হয়ে গেছে বা ছিনতাই হয়ে গেছে, তাহলে সাথে সাথেই সেই ডেবিট কার্ডটার যে সুবিধাগুলো ছিল সেই সুবিধাগুলো বন্ধ করে দেওয়া হবে। ওকে, সো তখন কিন্তু তোমার আসলে কোনো ক্ষতি হলো না। সো নগদ বহনজনিত ঝুঁকি মুক্ত কার্ডটা হচ্ছে এখানে ডেবিট কার্ড। এক্ষেত্রে পণ্য বিক্রেতা ডেবিট কার্ডের মাধ্যমে বিক্রয়কে নগদ বিক্রয় হিসেবেই গণ্য করে থাকেন। সো এই লাইনটা দেখো, পণ্য বিক্রেতা যে পণ্যটা বিক্রি করছে সেই ডেবিট কার্ডের মাধ্যমে যদি বিক্রয় করে সেটাকে নগদ বিক্রয় হিসেবেই গণ্য করে থাকেন। অবশ্য এক্ষেত্রে কার্ড ইস্যুকারী ব্যাংক পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান থেকে কিছু সার্ভিস চার্জ বাবদ অংশ কেটে নেয়, যেমন 2% টাকা অথবা 4% টাকা সার্ভিস চার্জ হিসেবে বিক্রয়কারী যে প্রতিষ্ঠান আছে বা যে বিক্রেতা আছে তার কাছ থেকে কেটে নেয়। তারপর দেখো কি বলা হয়েছে, বাংলাদেশে জনতা ব্যাংক, রেডি ক্যাশ নামে, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক সহ আরো অনেক ব্যাংক এ ধরনের ডেবিট কার্ড ইস্যু করে থাকে। বর্তমানে আধুনিক যতগুলো ব্যাংক আছে বেশিরভাগ ব্যাংকে হচ্ছে ডেবিট ক্রেডিট কার্ড ইস্যু করে থাকে। ডেবিট কার্ডের মাধ্যমে বিক্রয়ের এন্ট্রি। এখন আমরা দেখবো যে ডেবিট কার্ডের মাধ্যমে যদি বিক্রয় করা হয় তখন কি জাবেদা দাখিলা দিতে হবে। সো প্রথমে আমরা একটা জাবেদার ছক দেখতে পাচ্ছি। এখানে 5টা কলাম রয়েছে, তারিখ, হিসাবের নাম ও বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। সো প্রথমত আমরা নগদান হিসাবকে এখানে ডেবিট করব। নগদান হিসাবকে ডেবিট করার কারণ হচ্ছে যখন বিক্রেতা পণ্য বিক্রয় করে তখন ধরো এমনি নগদে যখন পণ্য বিক্রয় করে তখন আমরা কি জাবেদা দাখিলা দিই? নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, তাই না? সো ডেবিট কার্ডের মাধ্যমে বিক্রয় করলেও সেটা কিন্তু নগদের শামিল। সো নগদ ডেবিট করেছি আর বিক্রয় হিসাবকে আমরা ক্রেডিট করেছি, কিন্তু সার্ভিস চার্জ নামক একটা খরচ আছে না, যেটা ব্যাংক কেটে নিবে।
হ্যাঁ, ব্যাংক যে তোমাকে ডেবিট কার্ডের একটা সার্ভিস দিচ্ছে, সেই ডেবিট কার্ডের একটা সার্ভিস চার্জ বাবদ তোমার থেকে টাকা কেটে নিবে। সো এটা কিন্তু প্রতিষ্ঠানের মানে বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য একটা খরচ। সো নগদ ডেবিট, সার্ভিস চার্জ খরচ ডেবিট, আর বিক্রয় হচ্ছে ক্রেডিট, কারণ আলটিমেটলি তার বিক্রয় থেকে আয় হচ্ছে। এখন বিক্রয় ক্রেডিট কারণ আয় হচ্ছে, রেভিনিউ বাড়ছে, আর নগদ ডেবিট কারণ সে নগদ টাকা, এটা কিন্তু ডেবিট কার্ডের মাধ্যমে বিক্রয়, নগদে বিক্রয় শামিল। সো নগদ টাকা আসছে, তাই নগদান হিসাব হচ্ছে এখানে ডেবিট, আর সার্ভিস চার্জ খরচ এটা হচ্ছে এক্সপেন্স। সো এক্সপেন্স বৃদ্ধি পেলে আমরা সেটাকে ডেবিট করি। ওকে, এখন বন্ধুরা আমরা দেখব ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রয়। আধুনিক যুগে অনেক ক্রেতা নগদ অর্থ বহনের ঝুঁকি এড়ানোর জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয়ের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকে। সো নগদ টাকা বহন করা যে একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার, সেটা তো আমরা এর আগেই জেনেছি। এখন এই বহনজনিত ঝুঁকি এড়ানোর জন্য ক্রেডিট কার্ডও ব্যবহার করে থাকে প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য। এখন ডেবিট কার্ডের ক্ষেত্রে আমরা কি জানতাম? ডেবিট কার্ডের ক্ষেত্রে আমরা জানতাম যে যত টাকা হচ্ছে জমা আছে ব্যাংকে, তত টাকাই সে ইউজ করতে পারবে বা সেই টাকা দিয়ে পণ্য ক্রয় করতে পারবে। কিন্তু ক্রেডিট কার্ডের ব্যাপারটা কিন্তু আলাদা। ক্রেডিট মানে হচ্ছে কি, ধার নেওয়া। সো যার কাছে ক্রেডিট কার্ড আছে, ব্যাংক কি করবে, তাকে ধারে পণ্য ক্রয়ের সুযোগ সুবিধা প্রদান করবে। এবং ব্যাংক বলে দিবে যে মনে করো যে 30 দিনের মধ্যে তুমি ক্রেডিট কার্ডে যত টাকা পণ্য ক্রয় করেছো, সেই টাকাটা যদি ফেরত না দাও, তাহলে তোমাকে আরো সার্ভিস চার্জ দিতে হবে, এরকম ব্যাংক কিন্তু বলে দেয়। সো যে হচ্ছে ক্রেতা, মানে যে ক্রেডিট কার্ডটা হোল্ড করছে, সে পণ্য ক্রয় করার পরে একটা নির্দিষ্ট সময় পর কি করে, সে ওই ব্যাংকের নিকট গিয়ে ওই টাকাটা দিয়ে দেয়, মানে পরিশোধ করে দেয় ব্যাংকের কাছে, যে আমি এত টাকা ধারে ক্রয় করেছি ক্রেডিট কার্ডের মাধ্যমে, আমি এখন কি করব, সেই টাকাটা পরিশোধ করে দিব। সো তারপর ব্যাংক আবার কি করে, তাকে আবার একটা লিমিটেশন দেয় যে তুমি এত টাকার পণ্য ধারে ক্রয় করতে পারবে, আবার এক নির্দিষ্ট সময় পর তোমাকে পরিশোধ করে দিতে হবে। সো এই হচ্ছে ক্রেডিট কার্ডের ব্যাপার, মানে তোমার পকেটে টাকা না থাকলেও তুমি কি করতে পারবে, তুমি হচ্ছে পণ্য ক্রয় করতে পারবে বাকিতে। সো ক্রেডিট কার্ড হলো এমন এক ধরনের কার্ড, এই যে এখান থেকে দেখো, ক্রেডিট কার্ড হলো এমন এক ধরনের কার্ড যা ব্যবহারের মাধ্যমে কার্ডধারী বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা পায়। সো ডেবিট কার্ডে কি বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা পেতে? অবশ্যই না। সেখানে হচ্ছে তোমার জমা যত ছিল ব্যাংকে, তত টাকার পণ্য তুমি ক্রয় করতে পারতে, আর ক্রেডিট কার্ডের মাধ্যমে বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা পেয়ে থাকো। এক্ষেত্রে ক্রেতার নিকট থেকে প্রাপ্য টাকা বিক্রেতা কোম্পানি, দেখো এখন বিক্রেতা কোম্পানি হচ্ছে কি, ক্রেতার নিকট ধারে পণ্যটা বিক্রয় করেছে, তাই না? সো বিক্রেতা কোম্পানি কি করবে, কার্ড ইস্যুকারী ব্যাংক বা প্রতিষ্ঠানের নিকট থেকে আদায় করে নেবে। হ্যাঁ, ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রেতা তো ধারে পণ্য ক্রয় করে চলে গেল, এখন বিক্রেতা কি ক্রেতার নিকট থেকে টাকা নিবে? না, বিক্রেতা কি করবে, কার্ড ইস্যুকারী কোম্পানির নিকট থেকে টাকাটা আদায় করে থাকবে। ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রেতার ক্ষেত্রে নিম্নলিখিত 3টি পক্ষ জড়িত থাকে। সো কয়টা পক্ষ থাকে? 3টা পক্ষ জড়িত থাকে ক্রেডিট কার্ডের বিক্রয়ের ক্ষেত্রে। সো 3টা পক্ষ আমরা এখন দেখব। একটা পক্ষ হচ্ছে ক্রেডিট কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান, ঠিক আছে? সো ক্রেডিট কার্ড যে ইস্যু করেছে সেই প্রতিষ্ঠান, যিনি বিক্রেতা থেকে স্বাধীন, মানে বিক্রেতা তাকে প্রভাবিত করতে পারবে না। সো এটা হচ্ছে ক্রেডিট কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান। এরপর খুচরা বিক্রেতা আর হচ্ছে ক্রেতা। খুচরা বিক্রেতা মানে হচ্ছে যিনি বিক্রি করছে, হ্যাঁ, যিনি পণ্যটা ধারে বিক্রি করছে, আর হচ্ছে ক্রেতা যিনি ক্রয় করছে। সো এই 3টা পক্ষ ক্রেডিট কার্ডে যখন বিক্রয় করবে, তখন এই 3টা পক্ষ জড়িত থাকবে। এরপর কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, দেখো। কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান খুচরা বিক্রেতার নিকট হতে বিক্রয় মূল্যের 2% থেকে 4% পর্যন্ত সার্ভিস চার্জ আদায় করবে। সো এই যে কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান আছে, এই কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান খুচরা বিক্রেতার নিকট থেকে বিক্রয় মূল্যের, মানে যত টাকার পণ্য সে বিক্রি করেছে ধারে, তো সেই বিক্রয় মূল্য থেকে 2 থেকে 4% পণ্য 2 থেকে 4% পর্যন্ত সার্ভিস চার্জ আদায় করবে। কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান ভেদে ক্রেডিট কার্ড বিভিন্ন নামের হতে পারে, যেমন ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড, তারপর হচ্ছে লঙ্কা ব্যাংক কার্ড ইত্যাদি। এরপর দেখো কি বলা হয়েছে, ক্রেডিট কার্ড সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ব্যাংক ক্রেডিট কার্ড আর হচ্ছে অন্যান্য ক্রেডিট কার্ড। সো নাম শুনেই বুঝতে পারছো ব্যাংক ক্রেডিট কার্ডটা কি। ব্যাংক ক্রেডিট কার্ড মানে হচ্ছে ব্যাংক যে ক্রেডিট কার্ডটা ইস্যু করে,
ঠিক আছে। তো এখানে দেখো ব্যাংক ক্রেডিট কার্ড সম্পর্কে বলা আছে যে সাধারণত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক এরূপ ক্রেডিট কার্ড ইস্যু করে থাকে। ব্যাংক ক্রেডিট কার্ডে স্বীকৃতি দিয়ে পণ্য বিক্রয় করা হলে তার নগদ বিক্রয় হিসেবে গণ্য করা হয়। সো এই লাইনটা দেখো যে আমরা যখন ডেবিট কার্ডের মাধ্যমে বিক্রয় করতাম, এর আগে যে স্লাইডগুলোতে দেখেছি যে ডেবিট কার্ডের মাধ্যমে বিক্রয় করলে সেটা নগদে বিক্রয়ের শামিল, ঠিক তেমনি ব্যাংক ক্রেডিট কার্ডে স্বীকৃতি দিয়ে পণ্য বিক্রয় করা হলে তার নগদ বিক্রয় হিসেবে গণ্য করা হয়। এখন প্রশ্ন থাকতে পারে যে আমরা তো ধারে বিক্রি করছি, তাহলে কেন এটা নগদের শামিল? কারণ এক্ষেত্রে কার্ড ইস্যুকারী ব্যাংকে বিক্রেতা কোম্পানিরও একটি অ্যাকাউন্ট থাকে। খুচরা বিক্রেতা পণ্য বিক্রয়ের বিপরীতে ক্রেতা কর্তৃক স্বাক্ষরিত ক্রেডিট কার্ডের স্লিপগুলো সরাসরি ব্যাংক হিসেবে জমা দেয়। সো এখানে কি হবে, এখানে যে খুচরা বিক্রেতা আছে যার নিকট থেকে ধারে পণ্য ক্রয় করা হয়েছে, এই খুচরা বিক্রেতারও কি হবে, ওই ক্রেডিট কার্ডে একটা অ্যাকাউন্ট থাকবে। সো খুচরা বিক্রেতারও কি থাকবে, ক্রেডিট কার্ডে একটা অ্যাকাউন্ট থাকবে। তখন খুচরা বিক্রেতা পণ্য বিক্রয়ের বিপরীতে ক্রেতা কর্তৃক স্বাক্ষরিত ক্রেডিট কার্ডের স্লিপগুলো সরাসরি সে ব্যাংক অ্যাকাউন্টে জমা দিবে। ব্যাংক সাথে সাথে স্লিপে উল্লেখিত সমপরিমাণ টাকা বিক্রেতার হিসেবে জমা করে দিবে। সো দেখো জিনিসটা কি হলো, যখনই কোনো ক্রেতা ক্রেডিট কার্ড ইস্যুর মাধ্যমে ধারে পণ্য ক্রয় করবে, তখন খুচরা বিক্রেতারও যেহেতু সেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সে ওই স্লিপগুলো নিয়ে ব্যাংকে জমা দিবে। আর ব্যাংকে জমা দেওয়ার সাথে সাথেই ব্যাংক বিক্রেতার হিসাবে সেই টাকাটা জমা করে দিবে। অবশ্যই এক্ষেত্রে ব্যাংক কর্তৃক 2 থেকে 4% হারে সার্ভিস চার্জ হিসেবে কর্তন করে রাখা হয়। মানে যত টাকার বিক্রয় করেছে সেখান থেকে 2 থেকে 4% সার্ভিস চার্জ রেখে দিবে। ব্যাংক সার্ভিস চার্জ বিক্রেতার নিকট একটি বিক্রয়জনিত খরচ হিসেবে গণ্য হয়। সো অবশ্যই দেখো এখানে ব্যাংক সার্ভিস চার্জে কেটে নিচ্ছে বিক্রেতার থেকে, তাহলে এটা কি একটা বিক্রয়জনিত খরচ না? কারণ সে যদি নগদে বিক্রয় করতো তাহলে তো এই খরচটা তার করতে হতো না। এখন যেহেতু সে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রয় করছে, তাকে সার্ভিস চার্জ দিতে হচ্ছে, তার মানে এটা একটা বিক্রয়জনিত খরচ। সো আমরা একটা উদাহরণ দেখবো এবং এর জাবেদা দাখিলা কিভাবে দিতে হয় সেটাও দেখবো। খুলনার আবুল ব্রাদার্স মিস্টার এ কে খানের নিকট স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর মাস্টার কার্ডের মাধ্যমে 10,000 টাকার পণ্য বিক্রয় করে। সো এটা হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রয় করা হয়েছে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড মাস্টার কার্ডের লেনদেনের উপর 2.5% সার্ভিস চার্জ কর্তন করে। সো এটা হচ্ছে কি, এটা একটা বিক্রয়জনিত খরচ। আবুল ব্রাদার্স এর বইতে জাবেদা দাখিলাটি নিম্নরূপ। সো এটা কিভাবে জাবেদা দাখিলা দিবে দেখো, আবুল ব্রাদার্স সাধারণ জাবেদা, এখানে পোস্টিং রেফারেন্স অথবা তোমরা লিখতে পারো খতিয়ান পৃষ্ঠা। ওকে, সো দেখো নগদান হিসাব এখানে ডেবিট হলো, সার্ভিস চার্জ খরচ এটা হচ্ছে বিক্রয়জনিত একটা খরচ, এটা ডেবিট হলো, আর বিক্রয় হিসাব ক্রেডিট হলো। সো যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে মানে ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রয় করা হয়, তখন আমরা সেটাকে কি ধরি, সেটাকে হচ্ছে নগদের শামিল ধরি। কারণ খুচরা বিক্রেতারও হচ্ছে সেই ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকে এবং সে ওই যে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রয় করছে সেটার স্লিপের মধ্যে ক্রেতার স্বাক্ষর থাকে এবং সেই স্লিপগুলো ব্যাংকে জমা দিলেই তার অ্যাকাউন্টে টাকাগুলো ব্যাংক দিয়ে দেয়। সো নগদান হিসাব ডেবিট, সার্ভিস চার্জ খরচ হচ্ছে ডেবিট, আর বিক্রয় হিসাব হচ্ছে এখানে ক্রেডিট 10,000 টাকা। সো সে যদি 10,000 টাকার পণ্য ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রয় করে, নগদে কত টাকা পাবে, 9,700 টাকা। সার্ভিস চার্জ বাবদ ব্যাংক তার থেকে কেটে নিবে হচ্ছে 300 টাকা। আর আলটিমেটলি সে কত টাকার বিক্রয় করলো, 10,000 টাকা, এটা হচ্ছে তার আয়, সেজন্য এটা হবে ক্রেডিট। এখন আমরা দেখব অন্যান্য ক্রেডিট কার্ড মানে আদার ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি পণ্য বিক্রয় করা হয়, তখন সেটার জাবেদা দাখিলা কিভাবে দিব সেটা দেখবো, কিভাবে লিপিবদ্ধ করব সেটাও দেখবো। ব্যাংক ব্যতীত অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এরূপ ক্রেডিট কার্ড ইস্যু করে থাকে। সো আমরা দেখেছিলাম যে ব্যাংক ক্রেডিট কার্ড সেটা হচ্ছে ব্যাংক ইস্যু করে, আর ব্যাংক ব্যতীত অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান যে ক্রেডিট কার্ডটা ইস্যু করে সেটা হচ্ছে অন্যান্য ক্রেডিট কার্ডের আন্ডারে যাবে। যেমন বাংলাদেশের লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড কর্তৃক ইস্যুকৃত লঙ্কা বাংলা কার্ড, আমেরিকাতে আমেরিকান এক্সপ্রেস কার্ড ইত্যাদি। এরূপ কার্ডের স্বীকৃতি দিয়ে পণ্য বিক্রয় করা হলে তা বাকিতে বিক্রয় হিসেবে গণ্য করা হয়। সো এই যে অন্যান্য ক্রেডিট কার্ড, এই রূপ কার্ডে হচ্ছে যদি স্বীকৃতি দিয়ে বিক্রয় করা হয় তাহলে সেটা বাকিতে বিক্রয় হিসেবে গণ্য করা হয়। বাকিতে বিক্রয় করলে আমরা কি জাবেদা দাখিলা দিতাম বলতো? বাকিতে বিক্রয় করলে আমরা প্রাপ্য হিসাব নামক হিসাবকে হচ্ছে ডেবিট করতাম, আর
বিক্রয় হিসাব, যেহেতু বিক্রয় মানে আয় হয়েছে, সো বিক্রয় হিসাব হচ্ছে আমরা ক্রেডিট করতাম। প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট করতাম, তাই না, যখন বাকিতে বিক্রয় করতাম। কারণ এক্ষেত্রে ক্রেতা যতক্ষণ পর্যন্ত না কার্ড ইস্যুকারী কোম্পানিকে টাকা প্রদান করবে, ততক্ষণ পর্যন্ত কার্ড ইস্যুকারী কোম্পানি বিক্রেতা কোম্পানিকে টাকা প্রদান করবে না। সো এক্ষেত্রে ক্রেতা যতক্ষণ পর্যন্ত সেই কার্ড ইস্যুকারী যে কোম্পানি রয়েছে, যেমন লঙ্কা ব্যাংক কার্ড বা আমেরিকান এক্সপ্রেস কার্ড, এই কার্ড ইস্যুকারী কোম্পানিকে টাকা প্রদান না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ইস্যুকারী কোম্পানিও বিক্রেতা কোম্পানিকে টাকা প্রদান করবে না। সো এটা একটা বাকিতে বিক্রয় হয়ে গেল। এখন এটার জাবেদা দাখিলা কি হবে, মানে এরূপ কার্ডের মাধ্যমে যদি বিক্রয় করা হয়, তাহলে এটার জাবেদা দাখিলা হবে প্রথমত যখন কার্ডের মাধ্যমে বিক্রয় করা হবে। সো এটা ধারে বিক্রয় যেহেতু হবে, সেই জন্য জাবেদা দাখিলাটা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, তারপর হচ্ছে সার্ভিস চার্জ খরচ ডেবিট, কারণ ওই যে বিক্রয়কারী যে প্রতিষ্ঠান রয়েছে সেখান তার থেকে কার্ড ইস্যুকারী কোম্পানি সার্ভিস চার্জ কেটে রাখবে। সো প্রাপ্য হিসাব ডেবিট, সার্ভিস চার্জ খরচ হচ্ছে ডেবিট, আর বিক্রয় ক্রেডিট। সো যখন হচ্ছে ব্যাংক কার্ডের মাধ্যমে বিক্রয় করা হতো, সেটা নগদে বিক্রয় হিসেবে ধরা হতো, এই জন্য নগদান হিসাব ডেবিট। এখন যেহেতু ধারে বিক্রয় হিসেবে ধরা হয়েছে, তাই প্রাপ্য হিসাব ডেবিট, সার্ভিস চার্জ খরচ ডেবিট, আর বিক্রয় ক্রেডিট। যখন কার্ডের বিপরীতে নগদ অর্থ পাওয়া যায়, মানে ধরো ক্রেতা হচ্ছে এখন কি করলো, কার্ড ইস্যুকারী কোম্পানিকে টাকা পরিশোধ করলো, সো কার্ড ইস্যুকারী কোম্পানিও কি করবে, বিক্রেতাকে এখন টাকাটা পরিশোধ করবে, তাই না। সো যখন কার্ডের বিপরীতে নগদ অর্থ পাওয়া যায়, তখন হবে নগদান হিসাব ডেবিট আর হচ্ছে প্রাপ্য হিসাব ক্রেডিট। সো যখন বিক্রেতা কার্ড ইস্যুকারী কোম্পানি থেকে নগদ টাকা পাবে, তখন নগদ টাকা বেড়ে যাবে, মানে অ্যাসেট বেড়ে যাচ্ছে, অ্যাসেট ডেবিট বা নগদান হিসাব হচ্ছে এখানে ডেবিট হবে। আর প্রাপ্য হিসাব নামক যে অ্যাসেটটা, মানে যেহেতু ক্রেতা এখন টাকাটা পরিশোধ করে দিয়েছে, সো ক্রেতা এখন আর সেই প্রাপ্য হিসাবটা কমে যাবে। সো অ্যাসেট কমে গেছে, এই জন্য প্রাপ্য হিসাব এখানে ক্রেডিট। সো চলো একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা সম্পর্কে আরেকটু ক্লিয়ার হওয়া যায়। 2013 সালে জানুয়ারি তারিখ সেফকং একজন খরিদ্দারের নিকট লঙ্কা বাংলা কার্ডের মাধ্যমে 20,000 টাকার পণ্য বিক্রি করেন। লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড কর্তৃক ইস্যুকৃত ক্রেডিট কার্ডের মূল্যের 3% সার্ভিস চার্জ ধার্য করে। 15 জানুয়ারি তারিখ লঙ্কা ফাইন্যান্স লিমিটেড সেফ কোম্পানিকে প্রদান করে। সো দেখো এখানে কি হলো, 20,000 টাকার পণ্য বিক্রয় করে, সো এটা কি ধরবো আমরা, ধারে বিক্রয় করা হয়েছে, আর সার্ভিস চার্জ হচ্ছে 3%। তারপর 15 জানুয়ারি তারিখে কি করা হলো, সেই টাকাটা হচ্ছে তাকে প্রদান করা হলো। তাহলে এটার জাবেদা দাখিলা কি হবে, দেখো জানুয়ারি 1 তারিখে সে যখন বিক্রয় করেছিল, তখন হবে প্রাপ্য হিসাব লঙ্কা বাংলা কার্ড হচ্ছে ডেবিট 19,400 টাকা, সার্ভিস চার্জ হচ্ছে কত পার্সেন্ট, 3% ডেবিট 600 টাকা, আর বিক্রয় হচ্ছে ক্রেডিট 20,000 টাকা। তো 20,000 উপর 3% ধরলেই হচ্ছে সার্ভিস চার্জটা বের হয়ে যাবে, আর বাকি টাকা হচ্ছে প্রাপ্য হিসাব, মানে এই টাকাটা এখনো আমি যেহেতু বিক্রেতা, আমি এখনো ওই ইস্যুকারী কোম্পানি থেকে পাই, কার্ড ইস্যুকারী কোম্পানি থেকে পাই। সো সে হচ্ছে আমার প্রাপ্য হিসাব। আর জানুয়ারি 15 তারিখে যখন লঙ্কা বাংলা কার্ড আমাকে নগদ টাকা পরিশোধ করে দিল, তখন কি হবে, নগদ ডেবিট, কারণ নগদ টাকা এসেছে, নগদান হিসাব ডেবিট, আর লঙ্কা বাংলা কার্ড হচ্ছে কি আমার প্রাপ্য হিসাব। সো সে যেহেতু আমাকে টাকাটা পরিশোধ করেছে, সো প্রাপ্য হিসাব হ্রাস পাবে, প্রাপ্য হিসাব লঙ্কা বাংলা কার্ড হচ্ছে এখানে ক্রেডিট, কারণ লঙ্কা কার্ডের মাধ্যমে প্রাপ্য হিসাব থেকে অর্থ আদায় হলো। সো জিনিসটা হচ্ছে এরকম যে ক্রেতা এখানে ধারে ক্রয় করেছে, ক্রেতা যদি কার্ড ইস্যুকারী কোম্পানিকে টাকাটা পরিশোধ করে, যে যত টাকার ধারে সে ক্রয় করেছিল তত টাকা যদি কার্ড ইস্যুকারী কোম্পানিকে পরিশোধ করে, তখন কার্ড ইস্যুকারী কোম্পানি কি করবে, বিক্রেতাকে হচ্ছে পরিশোধ করবে। সো জিনিসটা হচ্ছে এভাবে আসবে। সো এখানে এই যে প্রথমত প্রাপ্য হিসাব ছিল কে, কার্ড ইস্যুকারী কোম্পানি, কারণ ক্রেতা ধারে পণ্য ক্রয় করেছিল কার্ডের মাধ্যমে। সো পরবর্তীতে যখন ক্রেতা কার্ড ইস্যুকারী কোম্পানিকে পরিশোধ করেছে, তখন কার্ড ইস্যুকারী কোম্পানি কি করেছে, আবার বিক্রেতাকে টাকাটা পরিশোধ করেছে, তাই নগদান হিসাব এখন ডেবিট হয়েছে, কারণ এটা কি বিক্রেতার বই, এটা হচ্ছে কি বিক্রেতার জাবেদা দাখিলার বই। সো প্রাপ্য হিসাব হচ্ছে এখানে লঙ্কা বাংলা কার্ড ক্রেডিট। আর এখানে পোস্টিং রেফারেন্স, এই জায়গায় তোমরা খতিয়ান পৃষ্ঠা লিখতে পারো। ওকে, সো বন্ধুরা এই ছিল ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রয় সংক্রান্ত জাবেদা দাখিলা।
সো আশা করি তোমরা ডেবিট এবং ক্রেডিট কার্ড সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে গেছো এবং কিভাবে লেনদেনগুলো লিপিবদ্ধ করবে সেই সম্পর্কেও ধারণা পেয়েছো। পরবর্তী ভিডিও দেখা নিমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।